একটি স্বাধীন বাংলা এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি সোনার বাংলা বিনির্মাণ হবে যেখানে সব শ্রেণীর, সব পেশার, সব গোষ্ঠীর মানুষ সুন্দর একটি পরিবেশে উন্নতশীল জাতি হিসেবে, সমৃদ্ধ জাতি হিসেবে আমরা বসবাস করব। এক সাগর রক্তের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা, সেই দিন যারা শহীদ হয়েছেন বাংলার শ্রেষ্ঠ সন্তান, তারা তাদের রক্ত দিয়ে লিখে গেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য তারা লড়াই করেছিলেন। এই অসাম্প্রদায়িক চেতনায় সেই দিন মুক্তিযুদ্ধে যারা গিয়েছিলেন, দেশ স্বাধীন করেছেন, এই ৩০ লাখের শহীদ, এই ৩০ লাখের ম্যান্ডেট কিন্তু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে। আজকে যদি আপনি লক্ষ্য করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার পর এই বাংলাদেশের কি প্রেক্ষাপট তৈরি হলো। বঙ্গবন্ধু ৩.৫ বছরের মাথায় তিনি যখন বাংলাদেশকে পুনর্গঠন, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে গঠন করার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য তিনি যখন হাত দিলেন, তখন আমার এদেশের জাতির পিতাকে হত্যা করা হলো। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার সামনে বসা আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবং আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ.কে.এম. ওয়াহিদুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছ থেকে একটু প্রথমে শুনতে চাইব যে আপনারা কি মনে করছেন, দেশ কি রাইট ডিরেকশনে এখন আছে কি না পরিবর্তিত পরিস্থিতিতে? মিস্টার রুহিন হোসেন প্রিন্স। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেহেতু দেশ এবং এটা নিয়েই কথা শুরু করেছেন, তো এই কথা বলতে গেলে তো প্রথমে যারা এই যে একটা নতুন পর্বের সূচনা করলো, কারণ দীর্ঘদিন ধরে তো আমরা একটা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম, দেশের মানুষও চাচ্ছিল একটু, খুব ছোট্ট ভাষায় বললে হাঁপ ছেড়ে বাঁচতে চাচ্ছিল, তো যেটা ছাত্ররা এটাকে বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করলো, এবং আসলেই মানুষ মনে করে যে তারা হাঁপ ছেড়ে বেঁচেছে। আমি খুব সব শব্দ বললাম, তা সেটি একটি নিঃসন্দেহে অর্জন, শহীদের রক্তের বিনিময়ে, এবং তাদেরকে স্মরণ করি। এবং যারা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে এবার, এই কথাটা আমাদের একটু, আমি মনে করি, বারবার মনে করিয়ে দেওয়া যে একটা অনেক কিছুর মধ্যে যে ভয়ের রাজত্ব কায়েম করেছিল, এইটাকে ভয় ভেঙে ফেলে, যে ওই পুলিশের ভাষায় দেখলাম বলছে যে যেটারে গুলি করি সেইটা মরে, বাকিগুলা যায় না, বাকিগুলা যায় না। তো এই যে একটা কি বলবো, যে আমি পরের শব্দটা ঠিক এখন খুঁজে পাওয়া কঠিন, যে ঘটনাটা ঘটালো, আমরা মনে করি ওইটাই হচ্ছে এইবারের অর্জনের প্রধান ভিত্তি। এবং এই ধরনের ফ্যাসিবাদের পরিবর্তে স্বৈর শাসনের বিরুদ্ধে আরেকটা ফ্যাসিবাদ যে আসতে পারবে না যদি আমরা ওইটাকে জারি রাখতে পারি। এইটাকে ভিত্তি করে যদি আমি দেখি, হ্যাঁ সময়টা খুবই কম, মানে অল্প সময়, এবং একটা কি বলবো, যে ধরনের ঘটনার মধ্য দিয়েই এবার এই ধরনের গণ অভ্যুত্থান ঘটেছে, তারপরে 2-4 দিনে একটা সব সাধারণভাবে চলবে, সেটা আমাদের কাছে প্রত্যাশা ছিল না, এখনও নাই, সেই বিবেচনায় চলছে। তবে এইটুকু বলতে হয়, আমাদের দেশের মানুষ, তার তো একটু প্রত্যাশা বেশি থাকে, এবং অনেক মানুষ এইখানে আছেন যাদেরকে আমরা কম বেশি চিনি, এবং তারাও অনেক দিন ধরেই একটা গণতান্ত্রিক শাসনের কথা বলছেন, এই ধরনের স্বৈর শাসন অবসানের জন্যে। সুতরাং কতকগুলো কাজ তাদের কাছ থেকে ক্ষিপ্রতার সাথে আশা করে, এইটা একটা এখনও পর্যন্ত সেই প্রত্যাশার ব্যাপার একটা আছে। আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে আমরা ওনাদের সাথে দেখা করার পরে ওনারা যে আমাদেরকে আমন্ত্রণ জানান, তখন বলেছিলাম, মানে চিফ অ্যাডভাইজার এবং তার পরিষদবর্গের কথাই বলছি, যে এবং ওনার টিমের কথা আমরা বলেছিলাম যে আপনারা তো আমাদেরই সরকার, আপনারা হয়তো আমাদের সাথে কথা না বলে গঠন করলেও আমাদের সরকার, আমরা প্রশ্নবিদ্ধ করছি না, কিন্তু
এমন কিছু করা উচিত হবে না যাতে করে আপনারা প্রশ্নবিদ্ধ হন। মনে রাখতে হবে কোনো দল বিজয়ী হয় নাই, সুতরাং এমন কিছু যাতে না হয়, তাহলে সংকট তৈরি হবে। আর আপনারা আমরা যৌথভাবে মোকাবেলা করে অগ্রগতির জায়গায় যাব, এই জায়গাটা কিন্তু একটু না বললেই হয় না। শুরুতে কেমন লাগলেও আমি বলি যে মামলা নিয়ে যেটা ঘটছে, আমরা তো চাই, কারণ প্রতিটি ঘটনায় এই সময়কালে আমরা যাকে সেই চিনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় জানি বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করছে, তো তাকে তো অন্য মামলা আর দরকার নেই, এই সময়ে অর্থনীতি ধ্বংসের জন্যই যথেষ্ট। এখন আপনি পুরনো কাঠামো তো ভেঙে ফেলতে হবে, ব্যবস্থা বদল কালকে পারবেন না আমরা জানি, কিন্তু মামলার মধ্যে যদি অতীতের মতো এটার প্রবৃত্তি ঘটে তাহলে প্রকৃত উদ্দেশ্য কিন্তু ব্যাহত হবে। এই ধরনের কতগুলো ঘটনা কিছু প্রশ্নবোধক ইতিমধ্যে যেটা দিয়েছে, তারপরও আমি মনে করি যে এখনো পর্যন্ত জনগণের যে প্রত্যাশা, আমি দেখলাম, আমি এই গত দুদিন ঢাকার বাইরে থেকে এলাম আজকেই প্রসেসে, তাতে দেখলাম জনগণও এখনো পর্যন্ত পজিটিভ প্রত্যাশা করছে, আমরাও সেটা করে আগাতে চাই। একেএম ওয়াহিদুজ্জামান। জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রিন্স ভাইয়ের কথার সাথে আরেকটু যোগ করব, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পেলাম মামলাগুলোর মধ্যে, আমরা যে ভিডিওগুলো ফুটেজগুলো আমরা দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি কারা গুলি করছে তাদের চেনা যাচ্ছে, কারা গুলির আদেশ দিচ্ছে তাদেরও চেনা যাচ্ছে। কিন্তু খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করছি যে যারা গুলির আদেশদাতা এবং যারা গুলি করছে তাদের কাউকে কিন্তু কোনো মামলায় আসামি হতে দেখছি না। এবং আরেকটা খুব দুঃখজনক ঘটনা, সেটা হচ্ছে যে যাত্রাবাড়ি থানা হামলা করার এবং আগুন দেওয়ার কারণে 40,000 লোক, আনুমানিক লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের দলীয় বা বিরোধী দলীয় রাজনীতিবিদদের ক্ষেত্রে এটা করা হতো, যে একটা গণ মামলা দেওয়া হতো, তারপরে গণ অ্যারেস্ট করা হতো, যে কাউকে অ্যারেস্ট করে ওখানে শোন অ্যারেস্ট দেখিয়ে দেওয়া, ওই মামলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। তো তাহলে তো আমরা এই কালচার থেকে বেরোতে পারছি না। আর 5 তারিখে যে ঘটনাটা ওখানে ঘটেছিল যাত্রাবাড়িতে, এটা তো মানে বর্বরতম একটা ঘটনা ইতিহাসের। আমি বলবো যে সভ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমি এই রকম ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই, যে লোকজন পালিয়ে আছে, লোকজন পালিয়ে বাঁচার চেষ্টা করছে, আর পুলিশ এসে এসে মাথায় গুলি করে তাদেরকে হত্যা করেছে 30 জনের মতো। আমি ভিডিওটা পুরো কয়েকবার চেষ্টা করেছি পুরোটা দেখার জন্য, আমি পারি নাই। তাহলে আমরা কি করছি আসলে? আর একটা হচ্ছে যে মব জাস্টিসের উস্কে দেওয়া হচ্ছে কিনা আমি এটা বুঝতে পারছি না, যে যেভাবে আসামিদেরকে কোর্টে হাজির করা হচ্ছে এবং তাদের সাথে যেটা করা হচ্ছে, এতে কি তাদের প্রতি সহানুভূতি তৈরি হচ্ছে? আমি এটা প্রশ্ন রাখতে চাচ্ছি আর কি, যারা এগুলোর সাথে জড়িত তাদের উপরে আমার এই প্রশ্নটা থাকছে। আরেকটা বিষয় হচ্ছে যে ডেফিনেটলি ওনাদের উপর আমাদের অনেক ভরসা, আমাদের দেশেরও অনেক ভরসা, তারা সবাই তাকিয়ে আছেন, কিন্তু কিছু কাজ কিন্তু খুব দ্রুত করতে হতো। যেমন কিছু বিতর্কিত মানুষ কিছু বিতর্কিত পজিশনে বসে আছেন, যারা বিগত সরকারের সময় ছিলেন, যারা তাদের সাথে কাজ করেছেন, তারা এখনো পর্যন্ত আছেন। এর একটি রিপোর্ট আমি প্রথম আলোতে দেখেছি যে জাতিসংঘের যে তদন্ত টিম এখানে এসেছেন, তাদের সাথে কথা বলার সময় মানে আমরা একটা সাজেশন দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে তারা যেন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী বা পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার প্রশাসন সম্পর্কে কোনো খুব বেশি নেতিবাচক কিছু যেন না বলে, এই ধরনের একটা সাজেশন দেওয়া হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তো সেই সচিব সাহেব আগের জনই রয়েছেন, যিনি ব্রিফিং করেছিলেন জুলাইয়ের শেষ সপ্তাহে বিদেশি কূটনীতিকদের ডেকে আর ছাত্রদেরকে সন্ত্রাসী বলেছিলেন। তাহলে পরিবর্তনটা কিন্তু কিছু পরিবর্তন অ্যাটলিস্ট আমাদের দেখতে হবে, অ্যাটলিস্ট আমরা দেখতে চাই, কারণ 20 দিন হয়ে গেল নতুন সরকার প্রায় তারা দায়িত্ব নিয়েছেন। আমাদের এইটুকু প্রত্যাশা আছে যে খুব দ্রুত ওনারা অস্ত্র উদ্ধার অভিযান শুরু করবেন। কারণ হচ্ছে যে বিগত সরকারের আমলে কোনো যাচাই বাছাই না করে দলীয় কর্মীদেরকে ঢালাওভাবে অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলো আছে। অবৈধ অস্ত্র যেগুলো আমরা দেখেছি গত আন্দোলনের সময় ছাত্রদের জনতার উপরে ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি অনেক পুলিশ তারা কিন্তু এখনো পর্যন্ত অস্ত্র নিয়ে ফেরত আসেনি, তারা পলাতক। এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করতে হবে, তা না হলে এই যে ডাকাতির ঘটনা যেগুলো ঘটছে, রাহাজানির ঘটনা যেগুলো ঘটছে, এগুলো কিন্তু আরো বাড়তে থাকবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হতে থাকবে।
আমরা এই কাজগুলো তাদের কাছে দেখতে চান। সো আমি মিস্টার প্রিন্স আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি আসলে এই সরকারকে কতটা সময় দিতে চায়, কি তার কাছে আসলে চায়, কি কাজগুলো এই সরকারের কাছে আপনারা চান তারা করুক, একটু শুনতে চাই। আমি ওইটা সরাসরি যাওয়ার আগে আবার একটু ভিত্তিটা মনে করিয়ে দিই, মানে আমি আমাদেরকেও মনে করে এবং দেশবাসীকেও মনে করাতে চাই। প্রথমত আমরা দীর্ঘদিন লড়াই করছিলাম। আমাদের কথাটা যদি বলি, আমরা সিপিবি এবং বাম জোট প্রগতিশীল দলকে নিয়ে, সেটা যে এই বাংলাদেশের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে দুঃশাসনকে হটাতে হবে জরুরি, কিন্তু মানুষের প্রত্যাশা পূরণের জন্য ব্যবস্থা বদলটা করতে হবে। আমি যদি ব্যবস্থা বদল না করি তাহলে শুধুমাত্র রিপ্লেসমেন্ট দিয়ে কোনো সমাধান হবে না। এটাই ছিল আমাদের লড়াইয়ের একটা জায়গা। দ্বিতীয়ত হচ্ছে শুধু আমরা না, আমরা অনেকে মিলে এই স্বৈর শাসনের বিরুদ্ধে যে আন্দোলন করছিলাম, তার মানে আমি বলি যে তলাটা কিন্তু প্রস্তুত ছিল। তা সেইটার মধ্য দিয়েই আবার একটা অনিশ্চিত ছিল, যেভাবে তারা জেকে বসেছিল প্রশাসন সহ বিভিন্ন জায়গায়, সেই অনিশ্চয়তাকে ছাত্র বন্ধুরা বাঁধ ভেঙে ফেলে করে দিয়েছে এবং করে দিয়ে একটা কী বলবো ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ঘটনা তারা ঘটিয়েছে। সাধারণ মানুষ মনে করে বুকের উপর দিয়ে যেন পাথর চলে গেল। তাহলে এইটা যেহেতু প্রত্যাশা মানুষের, তা সেই প্রত্যাশার মধ্য দিয়ে যে সরকার গঠিত হলো সেটা অন্য সময়ের মতো অন্তর্বর্তীকালীন সরকার না, তাহলে সেটা একটা বিশেষ ধরনের সরকার। এটা আমরা মনে রাখছি, এইটা মনে রেখে আমরা আমাদের কর্মকাণ্ডের জায়গা বলছি। তাহলে কর্মকাণ্ডের জায়গা কোনটা? এবার আমি আবার একটু ফিরে যাই, ছাত্র বন্ধুরা যে কথাটা পপুলার করেছে আমাদেরও কথা, আমি একটু তাদের কথাই বলি। একটা বলেছেন যে একটা ফ্যাসিবাদের পরিবর্তে আর একটা ফ্যাসিবাদ আসুক আমরা চাই না, আর একটা বৈষম্য বিরোধী কথা তারা এনেছে। তাহলে আমরা যেটা চাই, আমরা মনে রাখতে চাই যে দেশ শাসন করবে নির্বাচিত প্রতিনিধিরাই, ওইটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ব্যাপার। কিন্তু এই সময় যারা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আছে তাদের কাছ থেকে আমরা অন্ততপক্ষে আশা করব একটা ভালো ভোটের ব্যবস্থা যেমন করবে, আর একটা হচ্ছে গণতান্ত্রিক রূপান্তরের কাজেও তারা প্রক্রিয়াটা অন্ততপক্ষে শুরু করবে। তাহলে এইটা বিবেচনা করার মধ্য দিয়েই আমরা সময়ের কথা বিবেচনা করব। তাহলে সেইটার জন্য আমরা কংক্রিট ফর্মে যেটা বলতে চাই এখনো পর্যন্ত, এবং আমাদের বাম জোটের দিক থেকে যে মধ্যে প্রেস কনফারেন্স করে বলেছি, সেটা আমরা বলেছি যে আমরা এই সরকারের কাছে একটা রোড ম্যাপ শুনতে চাই, যে ওনারা কি করতে চান। সেই রোড ম্যাপের একটা ব্যাপার হচ্ছে যে ধরুন টার্গেটটা হচ্ছে আমি যদি একটা ভালো নির্বাচন করতে গেলে পুরো নির্বাচন ব্যবস্থা ফেল করে গেছে, তাহলে নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে, যাতে আগামীতে কোনো সময় এই ধরনের নির্বাচন নিয়ে আর কোশ্চেন না ওঠে। প্রত্যেকটা মানুষ তার যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তার মধ্য দিয়ে ক্ষমতা বদল হয়, তাহলে সেই কাজটা করতে হবে। তার জন্য আমরা বলেছি যে আপনারা নির্বাচন ব্যবস্থা সংস্কারের আলোচনা শুরু করেন। আলোচনা শুরু করার মানে তো তারিখ ঠিক করেন, তারিখ ঠিক করার প্রশ্ন পরে হবে, শুরু করেন একটা দিক। আরেকটা হচ্ছে বাংলাদেশে অনেকগুলো ঘটনার বলতে যে প্রতিষ্ঠানগুলো ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এটা তো একেবারেই দলীয়করণের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলোতেও আপনাকে একটা গণতান্ত্রিক রূপান্তরের কাজ শুরু করতে হবে। সেই শুরু করার কাজ ট্রেনে উঠায় দেন, ট্রেনটা যদি লাইন ব্যাকাচোরা থাকে ট্রেনটা ঠিক করেই আমাকে লাইনে ওঠানোর কাজটা করতে হবে। তাহলে ওই কাজগুলো তারা লাইনে ওঠানোর কাজ করবে আর নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনাটা শুরু করবে। এবং আমরা মনে করি রাজনৈতিক দলসহ বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, তাদের কাজগুলো করবে। একই সাথে আমাদের দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা, এবং যেখানে চলে গেছিল বা এখনও চলে গেছেই বলবো, সেইটাকে পুনরুদ্ধারের জন্য একটা পথ, বিকল্প পথের সন্ধানের জায়গাটাও তাকে করতে হবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কারণ এত সবের পরে ধরুন নিত্যাপণ্য থেকে শুরু করে অন্য জায়গাগুলো যে 5,000 টাকা ফেরত আনা সহ আরও, আমি ওই শব্দগুলো আর বেশি বললাম না। তাহলে ওই জায়গায় কাজেরও তার ধারাবাহিক কাজটা সূচনা করার কাজটা করতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে যে যেহেতু সময় দেওয়ার কথাটা আসছে, আমরা বলতে চাই এই ধরনের পজিটিভ কাজের সূচনা করার পরে সময় বলে দেবে যে কতটুকু কাজ করার জন্য কতটুকু সময় দেওয়া দরকার। এই জন্য আমরা 3 মাসকেও ইয়েস বলছি না, আবার 3 বছরকে আমরা ইয়েস বলছি না। সাধারণভাবে যে কথা বলা হচ্ছে, আমরা বলেছি এই রোডম্যাপ এবং কার্যক্রম সূচনার পরে আমরা দেখার পরেই আমরা বলতে পারবো যে কতটুকু সময় তাদের দেওয়া দরকার, এটাই। এবং এই জায়গায় আরেকটা কাজ করার কথা আমরা বিশেষভাবে বলবো, যেটা মনে রাখতে হবে যে আমাদের দেশের মানুষ তারা যে
জীবন উজাড় করে যে সংগ্রামের সূচনাটা করলো এবং স্বৈরাচারকে কি বলবো দেশ থেকে হটিয়ে দিল, মানে হটিয়ে দিতে বাধ্য করলো, তা সেই জায়গায় মানুষ যাতে হতাশ না হয় তার জন্যে যে কাজগুলো করবেন তারা প্রথমে 2টা কাজের জন্য স্পেসিফিক আমরা করেছি। একটা, তাদেরকে দেখতে হবে যে যেহেতু কোনো দল বিজয়ী হয় নাই, সুতরাং একটা দখলদারিত্বের পাল্টা দখলদারিত্ব যাতে না হয়, একটা চাঁদাবাজের পরিবর্তে যাতে পাল্টা চাঁদাবাজি না হয়, এক জায়গায় একজন বসছে তাকে সরাই দেওয়ার জন্য দলীয় লোক না হয়। আমরা বলেছি এই জন্য নীতিমালা তৈরি করে এইখানে যাতে দল নিরপেক্ষ যোগ্য ব্যক্তি যাচ্ছে সেটা নিশ্চিত করেন, চাঁদাবাজিটা বন্ধের জায়গা করেন, দখলদারিত্ব জায়গাটা বন্ধ করার কাজ করেন, আর সকল কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেন। তাহলে কিন্তু ওনারা যে কাজটা পজিটিভ কাজ করতে চায় জনগণের সমর্থন সহ আমরাও এটাকে পজিটিভভাবে নিয়ে আগাতে পারবো। জি, মিস্টার ওয়াহিদুজ্জামান, আপনি শুনছিলেন মিস্টার রুহিন হোসেন প্রিন্স তার দলের আকাঙ্ক্ষা, ছাত্রদের আকাঙ্ক্ষার কথাও বলেছেন যে বাংলাদেশে যেন আর কখনো স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ জায়গা করে না নিতে পারে, এক দখলদারের পরিবর্তে আরেক দখলদার, এক চাঁদাবাজের পরিবর্তে আরেক চাঁদাবাজ বাংলাদেশ আর দেখতে চায় না। জেনারেল একটা পারসেপশন হচ্ছে যে নির্বাচন হলে ধরেই নেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে, হয়তো বড় একটা বিজয় নিয়ে যাবে। আর সেটা স্বাভাবিক ধারণা, গিয়ে সে দেশ কতটা চালাতে পারবে, কতদিন পারবে, কিভাবে পারবে, সেগুলো পরের প্রশ্ন। কিন্তু আমি যেটা প্রশ্ন করতে চাই আপনার কাছ থেকে, যে একটা অভিযোগ বেশ আছে 5ই আগস্টের পর থেকেই এই অভিযোগটা, যে বিএনপি আসলে এই সুযোগটি নিয়ে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় দখলদারিত্ব মানে শুরু করেছে, সেটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, এটা সেটা নানান জায়গায়, এবং এখন প্রশাসন, পুলিশ সব জায়গায় সেই আগের মতোই এক ধরনের পলিটিসাইজেশনের প্রক্রিয়ার মধ্যে বিএনপি ঢুকে পড়েছে। তো আপনি কি মনে করেন যে একটা নিশ্চিত বিজয় যেখানে আপনাদের সামনে, এবং এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার আমরা ধরে নিচ্ছি, সেখানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ আসলে বিএনপিকে কি কোনো ধরনের মাইলেজ দিচ্ছে কি না? ধন্যবাদ আপনাকে দিলু ভাই। আমি এটার জবাবটা এইভাবে দিতে চাই, সেটা হচ্ছে যে আমার নিজের ব্যক্তিগত ঘটনা দিয়ে বলি। আমার পৈতৃক সম্পত্তি, মানে আমার দাদার বাবা দাদাকে দিয়েছিলেন, দাদা বাবাকে দিয়েছিলেন, সে তার উত্তরাধিকার আমি হয়েছি, এমন একটা জায়গা সেটা দখল হয়ে গেছে। এখন এটা যদি আমি উদ্ধার করার চেষ্টা করি, আমাকে আসলে করতে হবে আইনগতভাবে। ওটাকে তারা দেয়াল দিয়ে দিয়েছে, ওখানে যাওয়া যাচ্ছে না, আমাকে এটা আইনগতভাবে চেষ্টা করতে হবে। এখন দীর্ঘদিন যাবৎ বিএনপি ক্ষমতার বাইরে, বিএনপির অনেক নেতাকর্মীর অনেক জায়গা দখল হয়েছে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, অনেক ভিউ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন লোক বলছে যে আমার 15 বছর যাবৎ এই জায়গাটায় আমি ব্যবসা করছি, এই করছি, সেই করছি, আমার এই জায়গাটা দখল করে নিছে। এখন সে কিন্তু এটা বলছে না যে 15 বছর আগে এই জায়গাটা কার ছিল। এরকম অনেক অভিযোগ আমাদের কাছে এসেছে। আমাদের টিম করে দেওয়া হয়েছে যেন এগুলো খুবভাবে যাচাই বাছাই করা হয়। যেখানে দেখা যাচ্ছে যে আমাদের কোনো নেতা কর্মী ভুল করেছে, তারা জোর জবরদস্তি করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু দলীয় সিদ্ধান্ত নিয়ে এবং খুব শক্ত শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে, যেটা অমানবিক। অনেকে বর্ণনা করছেন যে 16 বছর যাবৎ আমরা এত কষ্ট করলাম, এখন এই ধরনের শাস্তি দলের কাছ থেকে পাচ্ছি। কিন্তু আমাদেরকে এটা কেন করতে হচ্ছে? যেন যে একটা পারসেপশন ছিল যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর, এটা অনেক বিখ্যাত লোকজন বলেছেন যে আওয়ামী লীগ করেন, এমন লোকজনও বলেছেন যে ক্ষমতা থেকে যাওয়ার পর এখানে মিনিমাম 1 লক্ষ লোক প্রথম রাতেই মারা যাবে, এমন কিছু যেন না ঘটে। কিন্তু ক্ষোভ তো, মানুষের ক্ষোভ তো, এটা তো আটকে রাখা যাবে না। 2-একটা ঘটনা ঘটছে এবং সেটার বিরুদ্ধে খুব শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং দলীয় নেতাকর্মীদেরকে, চেইন অফ কমান্ডকে খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এগুলো যেন সাথে সাথে মোকাবেলা করা। ঠিক আছে, এইটা একটা বিষয় আছে। আর আরেকটা বিষয় আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কিছু কিছু ঘটনা ব্যক্তি আক্রোশ থেকে অনেক সময় হয়। এখন দেখেন, এই যে আন্দোলনটা, ছাত্র জনতার আন্দোলন হলো, আমরা কিন্তু এখনো পর্যন্ত দাবি করি নাই বা কোথাও হিসেব দেই নাই যে আমাদের এতজন লোক নিহত হয়েছে, আমাদের এতজন লোক পার্টিসিপেট করেছিল, এতজন লোক আহত হয়েছে, কিছু আমরা বলছি না। কিন্তু একটা বিশাল অঙ্কের সংখ্যা, যেটা গত 2022, 2018, 2014 এই সময়ে কোনো সিঙ্গেল আন্দোলনেও কিন্তু আমাদের এত নেতাকর্মী নিহত হয়নি। এইবারের আন্দোলনে যে পরিমাণ নিহত হয়েছে বড় একটা সংখ্যা, এবং সবাই কিন্তু পুলিশের গুলিতে।
কিন্তু আমরা এটা কিন্তু প্রকাশ করছি না কেন? যাতে ছাত্র জনতার এই আন্দোলনটা যেন ছাত্র জনতার আন্দোলন হিসেবেই থাকে, এটা যেন বিএনপির আন্দোলন হিসেবে কোনো কেউ চেষ্টা না করে প্রতিষ্ঠা করার জন্য। মানে আপনারা এটাকে একটা সর্বজনীন রূপ দিতে চাইছেন, মানে এখানে আন্দোলনটাকে দখল করবার চেষ্টা করেননি আর কি, সেটা বোঝাবার চেষ্টা করছেন। আরেকটা এই কথা সূত্র দিয়ে আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনি ওই যে মব জাস্টিসের কথা বলছিলেন, নানান কিছু আমরা দেখছি, এমনকি আদালতে যখন উপস্থাপন করা হচ্ছে বিভিন্ন আসামিদের, তার মধ্যে সাংবাদিক আছেন, আওয়ামী লীগের নেতারা আছেন, আমরা দেখছি যে বিএনপি সমর্থক আইনজীবীরাও তাদের উপরে চড়া হচ্ছেন, শারীরিকভাবে আঘাত করছেন। এক শিক্ষিত আইনের পেশায় থেকে দল তো তারা করতেই পারেন, কিন্তু এই ধরনের প্রবৃত্তি আসলে কতটা সমর্থনযোগ্য আমি এটা আপনার কাছ থেকে শুনতে চাই। মোটেই সমর্থনযোগ্য না, মোটেই সমর্থনযোগ্য না, এবং এটা খুবই দুঃখজনক ঘটনা। এখন ওই আগের উদ্ধৃতির অংশ দিয়ে আমি টেনে আনছি যে আমাদের নেতা কর্মীরা তারা তো গত 16 বছর যাবৎ সবচেয়ে বেশি নিষ্পেষিত ছিল, সবচেয়ে বেশি এখানে জেল জুলুমের শিকার হয়েছে, গুম হয়েছে, হত্যার ঘটনা ঘটেছে, নি ক্যাপিং এর ঘটনা ঘটেছে, আহত হয়েছে। এখন এই মানুষদের মধ্যে খুব অল্প একটা অংশ হলো তো ক্ষুব্ধ, তাই না? এবং সাধারণ জনগণও কিন্তু ক্ষুব্ধ। এখন কথা হচ্ছে, যখন আন্দোলনের ভিতরে আমরা বলছি যে 1000 লোক নিহত হচ্ছে, তখন কিন্তু কেউ বলছে না যে এর মধ্যে 123 জন বিএনপির, এটা কিন্তু কেউ বলতে আসছে না। কিন্তু যখন একটা ঘটনা ঘটছে আদালতে, হয়তো ওখানে সাধারণ মানুষ আছে, এই মানুষগুলো এই আন্দোলনে যেমন বিএনপির হয়ে অংশগ্রহণ করে নাই, একজন বিক্ষুব্ধ সাধারণ মানুষ হিসেবে দেশের একটা স্বাধীনতা আসবে, দ্বিতীয় স্বাধীনতা আসবে, গণতন্ত্র আসবে, এই অধিকার, এই আশা নিয়ে যেমন তারা এখানে অংশগ্রহণ করেছিল, ঠিক এই ক্ষোভটা থেকেই হয়তো এই ঘটনাগুলো ঘটছে, যেটা আমরা চেষ্টা করছি আমাদের নেতাকর্মীদের বোঝাতে। কিন্তু আমাদের নেতাকর্মীদের পাশাপাশি অন্য নেতাকর্মীরাও আছে। এই ক্ষেত্রে আমি বরঞ্চ বলবো, এই যে আদালতে তাদেরকে উপস্থাপন করা, এটা একটু সতর্কতার সাথে যেন উপস্থাপন করা হয়, এবং তাদেরকে যদি একেবারেই থার্ড ডিগ্রি দিয়ে উপস্থাপন করা হয় হেলমেট পরে, তাহলে মনে হয় যে আচ্ছা এদেরকে মধ্যে এইভাবেই উপস্থাপন করা হচ্ছে। হয়তো আমার কাছে মনে হয়েছে যে এদেরকে হয়তো মার খাওয়ানোর জন্যই আদালত, মানে আগের সরকারের ধারাবাহিকতাটাই এখানেও আছে, লক্ষ্য করা যাচ্ছে যেভাবে সেই পদ্ধতিটাই যেন বহাল আছে। আমরা এটা চাই না। মানে একজন আসামিকে নিয়ে যাওয়ার জন্য 3-4 জন পুলিশই যেখানে যথেষ্ট, সেখানে শত শত পুলিশ থাকছেন, হেলমেট পরিয়ে, এটা সেটা পরিয়ে, জ্যাকেট পরিয়ে। জি জি জি, এটা এক ধরনের দুর্ব্যবহার। এটা আমার ধারণা এটা আইনের দৃষ্টিতেও সঠিক কাজ নয়। আপনি যথার্থ বলেছেন মিস্টার রুহিন হোসেন প্রিন্স। একদিনে তো আন্দোলন সফল, নতুন স্বপ্ন, অনেকে এটাকে নতুন স্বাধীনতা বলতেই পারেন, অনেকে নতুন বাংলাদেশ বলছেন, কিন্তু এরপর থেকে যে ঘটনা প্রবাহ ঘটছে, অনেকেই মনে করছেন যে সরকার এখনও খুব একটা স্ট্যাবল জায়গায় আছে বলে অন্তত তাদের পারফরমেন্সে তারা প্রমাণ করতে পারছেন না। এই যে মিস্টার ওয়াহিদের সঙ্গে আমি যেই কথাগুলো নিয়ে আলোচনা করলাম, অভিযোগ একদিকে কিছুটা বিএনপির দিকে, অন্যান্যদের দিকে সাধারণভাবে এই প্রবণতাগুলো দেখা যাচ্ছে। এই যে ডাকাতির কথা শুনলাম আমরা, লুটপাটের কথা, নিপীড়ন নির্যাতনের কথা, কাউকে পেলেই ওই যেমন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি হয়তো কথায় প্রতিদিন অসংখ্য মানুষকে আহত করেছেন দিনের পর দিন, এবং একজন বিচারপতির আচরণ তিনি কখনোই করেননি সাধারণভাবে। কিন্তু তারপরে তাকে ধরবার পরে যে চিত্র আমরা দেখলাম, সেটা আসলে একটা সভ্য সমাজে হয় কি না। তো সব মিলিয়ে আসলে এর দায়টা কার উপরে বর্তাবে, এবং আপনি কি মনে করেন? অনেকে এটা বিএনপির উপরে বলছে, আবার বিএনপির দিক থেকে আমরা সেটাও দেখছি যে তারা বলছেন এবং তারা কোথাও কোথাও বহিষ্কারের পদক্ষেপ নিচ্ছেন না, এবং তারা দলীয়ভাবে সেই নির্দেশনাটাও জারি রাখছেন। সো আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে কারা এটা করছে, এবং ওয়াহিদুজ্জামান যেটা বলছেন যে এক ধরনের সহানুভূতি আদায়ের চেষ্টাও হচ্ছে কিনা এগুলোর মধ্য দিয়ে, সেটাও একটু দেখবার বিষয়। হ্যাঁ, এটা তো ঠিক। সহানুভূতি আদায়ের যদি চেষ্টা না করাও হয়, এক ধরনের সহানুভূতি তৈরি হচ্ছে, এটাকে আমার ধারণা কেউ অস্বীকার করতে পারবে না, এটা খুবই ঠিকই। এখন আমি যতটুকু এটা দেখি, একটা হয়েছে যে একটা ক্ষোভ আছে মানুষের, উনিও বলেছেন, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু সেই ক্ষোভের থেকে আমি দেখতে পাচ্ছি যে সরকার, যাকে নিয়ে আমিও শুরুতে তার প্রত্যাশা হারিয়ে ফেলেছি তা কিন্তু বললাম না, কিন্তু যে সময়টা গেছে, আমি ওই সময় শব্দটা বলেছি, ক্ষিপ্রতার সাথে কতগুলো কাজ দরকার, সেটা কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান হচ্ছে না।
তার মধ্যে যেমন আমরা এই ঘটনার পরে প্রথম করণীয় হিসেবে বলেছিলাম যে পরপরই একটা হচ্ছে যারা আহত নিহত হয়েছে তাদের প্রকৃত তালিকা করে এবং প্রত্যেকটার যে প্রকৃত হত্যাকারী তার বিচারের জায়গা করেন। দ্বিতীয় কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, জানমালের নিরাপত্তা বিধান করেন। এবং পরে কিন্তু আমরাই বলেছিলাম যে দ্বিতীয়টাই এখন প্রধান হয়ে গেছে এবং এখনও বললো ওইটাই কিন্তু প্রধান হয়ে আছে। সময় কিন্তু কম গেল না, কিন্তু আমরা ক্ষিপ্রতার সাথে সব জায়গায় সেটা দেখছি না। যেমন আমি বললাম যে গত দুদিন আমি ঢাকার বাইরে ছিলাম, আমি এলাকায় যেও দেখলাম অনেক জায়গায় এখনও পর্যন্ত যে আইন শৃঙ্খলার কোনো বালাই পর্যন্ত নাই। তাহলে এই দায়িত্ব কিন্তু যতই বলেন না কেন, আমি কোনো দলের থেকে বলবো এটা কিন্তু চলে আসছেন যে অন্তর্বর্তীকালীন সরকার, তার উপরই এটা বর্তাচ্ছে। এটি একটি দিক। আরেকটা ওই যে পুরনো প্রশাসনের কথা আমি এর আগের পার্টে যেটা বললাম যে তাদের কর্মকাণ্ডের কারণে সেটাও তো ওনাদেরকে বন্ধ করতে হবে, গাইডলাইনটা দিতে হবে। সেই গাইডলাইনটা আছে কিনা আমাদের কাছে কিন্তু এখনও জানা নেই। যেমন এখানে এটা খুব কারেক্টলি আলোচনাটা হয়েছে, মামলা আমরা দেখলাম যে কি বলে একজন আমাদের ক্রিকেট সাকিব আল হাসান, তাকে দেওয়া হলো কি হত্যা মামলার, যদি আমি ভুল না করে থাকি এটার সাথে। তাহলে এইটাকে আপনি আলটিমেটলি কি দাঁড়ালো? তো এটা তো দরকার নেই। ওনার যদি অন্য কোনো অপরাধ থাকে সুনির্দিষ্ট জায়গায় সেটা করা হোক, এটা নিয়ে তো কেউ আপত্তি করবে না। সাংবাদিক আমি দেখলাম সুনির্দিষ্ট অভিযোগ থাকলে এটা করা হোক। আমি দেখলাম একজন সাংবাদিক একটা মিডিয়াতে, তিনি দীর্ঘদিন ওইখানে নাই, পুরনো কাগজপত্রের মধ্যে তার নাম সহ এই জায়গাটা দেয়া হলো। আমরা দেখলাম যে 14 দলভুক্ত নেতা, তিনি তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেইটা করা হোক, কিন্তু অভিযোগ না থাকে গড়ে সেই পুরনো ধারাবাহিকতায় যেভাবে দেওয়া হলো, তা সেইটা কিন্তু আলটিমেটলি মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। আর এটাও আমরাও একমত যে যেভাবে কোর্টে একজন যাচ্ছেন তার তো এটা কি বলে বিচার পাওয়ার অধিকার আছে, তার সেইটুকু রক্ষা করার অধিকার আছে। কিন্তু যেটা করা হচ্ছে তাতে কিন্তু আমরা যে স্বৈরাচার এবং স্বৈরাচারী ব্যবস্থার অবসানের যে কাজ করছি তাতে বরঞ্চ অনেক সময় উল্টা ফল হয়ে আসছে। এটা কিন্তু মনে রাখতে হবে। তো সেই জায়গাটাকে থামানোর কাজটা আমি জানি না। আজকেও দেখলাম যে ওনারা এই যে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের যেভাবে তালিকা করে বৈষম্য বিরোধীদের নামে নাকি দেওয়া হয়েছে, সেটা আবার দেখলাম প্রধান উপদেষ্টার ওইখানে পক্ষ থেকে এটাকে প্রেস ব্রিফিং করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা বলেছে শিক্ষকদের উপরে যেভাবে বিভিন্ন জায়গায় কাজ করা হচ্ছিল। আমি দেখলাম যে শিক্ষার দায়িত্বপ্রাপ্ত যিনি আমাদের শ্রদ্ধেয় মানুষ, তিনিও একটা স্টেটমেন্ট দিয়ে বলেছেন জোর জুলুম করে করা ঠিক না। কিন্তু আমি বলতে চাইছি যে জোর জুলুম করে পদত্যাগ করে সমস্যার সমাধান হবে না। কিন্তু আমরা ওনার সাথে যখন দেখা করি তখন ওনাকে বলেছিলাম যে এই কাজগুলো তো আপনি শুধু ওদের বন্ধ না, আমরাও তো আছি, যাতে না করা হয় সেই কাজটা করেন। কিন্তু আমি বলছি এই দায়টা প্রধানত ওনাদের ঘাড়ে। আমি জাস্ট ইচ্ছে করি অন্যের কথা দ্বারা প্রভাবিত না হয়ে বা প্রতিক্রিয়া ব্যক্ত না করবার জন্য আপনাদের কথাগুলো আমি শুনছিলাম। বাট আপনারা জানেন যে গত সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বক্তৃতা করেছেন এবং বক্তৃতায় অনেকগুলো প্রসঙ্গ তিনি টেনেছেন এবং আপনাদের আকাঙ্ক্ষাগুলো কি সেটা আমি বোঝার চেষ্টা করছিলাম। কিন্তু ওনার বক্তব্য থেকে আপনাদের আকাঙ্ক্ষা কতটা পূরিত হলো কি মনে করেন? যেমন আমি একটু লম্বা হবে, বাট আমি ওনার বক্তব্যগুলো টানা পড়ে যাচ্ছি। যেমন বন্যায় মৃত্যুবরণ, সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়া শুরু হয়েছে, বিপ্লবী ছাত্র জনতা সহযোদ্ধা হিসেবে যোগ দিয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানকে কীভাবে শেষ করা হয়েছে যেটা ওয়াহিদুজ্জামান তুলছিলেন সেটি তিনি উল্লেখ করেছেন। শিক্ষা খাত, শেয়ার বাজার, আইন শৃঙ্খলা, প্রশাসন, বিচার ও বিচারের নামে প্রহসন চলেছে, ভোটাধিকার হরণ হয়েছে, বাক স্বাধীনতা হরণ হয়েছে, ছাত্র জনতার স্বপ্ন আমাদের স্বপ্ন সেটা তিনি বলছেন। প্রফেসর ইউনূস আরও বলছেন যে প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষা করা হবে, রাষ্ট্র সংস্কারের কাজে সমর্থন পাওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন, যে সমর্থন মিস্টার রুহিন হোসেন প্রিন্স আপনারা দিয়েছেন। তিনি বলছেন যে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, রাতারাতি এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন, জনগণই সকল ক্ষমতার উৎস হবে, রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই, সকল শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে এবং পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতি শুরু করা হয়েছে। প্রশাসনে সকল ক্ষেত্রে যেন জনগণ আস্থা আনতে পারে তার জন্যে কাজ চলছে। দীর্ঘমেয়াদী সংস্কারের জন্যে সময় প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সময় প্রয়োজন, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। বিদেশি সাংবাদিকদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, স্থানীয় সরকার শক্তিশালী ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে এবং দেশকে যেন কেউ পুলিশি রাষ্ট্রে পরিণত করতে না পারে। মোটা থেকে এই ছিল তার বক্তব্যের বিষয় প্রধান উপদেষ্টার। একটু শুনতে চাই যে আপনারা কিভাবে দেখেন। আপনার কাছ থেকে প্রথমে শুনি, পরে আমি মিস্টার ওয়াহিদ। জি না, যেটা শুনলাম ওনার কথায়, কথাগুলো তো পজিটিভ এবং যদি বলেন এই কথাগুলো আমাদেরই কথা। এইখানে হয়তো একটা প্রশ্ন কেউ যদি এটাকে প্রধান করা হয়, কিন্তু আমি সেটাকে প্রধান করতে চাই না, আগেই বলে পরে আলোচনা করছি, সময় দরকার। কিন্তু আমি আগেই বলেছি আমরা মনে করি
এই সময়টা নির্ভর করবে প্রকৃত রোডম্যাপ দেখার পরে এবং কার্যক্রম কোনটা কি শুরু করছেন তার জন্য কত সময়। ন্যায্য সময় দেওয়া প্রয়োজন হলে ন্যায্যতার সাথে দেওয়া যাবে, তাই না হলে এইটাকেই আরও অন্যভাবে প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করি। আমি এই জায়গায় গুরুত্ব যেটা দিতে চাই, একটা অন্যতম গুরুত্ব, বিভিন্ন যে যেমন কি বলে মানুষই সকল ক্ষমতার উৎস, মানবাধিকার নিশ্চয়তা করা, এটা নিয়ে তো কোনো দ্বিমতের জায়গা নেই, এই কাজটা আমরা চাই। আমাদের বিভিন্ন প্রতিটি খাত ধ্বংস হয়ে গেছে, সেটাকে উদ্ধার করতে হবে, এটা তো খুবই কারেক্ট। কিন্তু একটা অন্যতম প্রধান জায়গা যেটা হবে যে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা তো দিয়ে ওনাদেরকে ফিরে যেতে হবে, সেইটা দেওয়ার জন্য আমরা বলেছি, উনি যে কথাটা বলেছেন এইটাও খুবই গুরুত্বপূর্ণ, যে স্থানীয় সরকার, এই যে প্রশ্নটা আমাদের সংবিধানে ওইটা আছে। আমরা অনেক দিন ধরে বলে আসছি আমাদের দিক থেকে, বামপন্থীদের দিক থেকে, এবং অনেকেই এটা বলেছে যে আমাদের পার্লামেন্ট যারা, তারা কিন্তু পার্লামেন্ট মেম্বার হওয়ার পরে তারা একটা এলাকার জমিদারে পরিণত হয়ে যায়। তা সুতরাং আমাদের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট মেম্বারদের আইন প্রণয়ন করা এবং রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করাই হবে প্রধান কাজ। এইটাকে আপনি, এবং স্থানীয় সরকারের যে কাজ, এইটা পৃথকীকরণের কাজটা যদি আমরা সুসম্পন্নভাবে করতে পারি তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর আপনি পার্লামেন্টকে যদি ঠিকই জনগণের প্রতিনিধিত্ব এবং পার্টিসিপেটরি ডেমোক্রেসির ধারণার মধ্যে নিয়ে আসতে চান, আমরা বলেছি সংস্কার আলোচনার মধ্যে যেমন আনুপাতিক ভোট পদ্ধতির জায়গাটা আমরা ভাববো কিনা, অন্যদের কোনো মত থাকলে সেটা আমরা চিন্তা করব কিনা, আর প্রচলিত অবস্থাও যদি থাকে তাহলে আমরা না ভোটের বিধানটা কেন বিবেচনা করব না, আমরা কেন রিকল সিস্টেম বিবেচনা করব না, আমরা নির্বাচনটা যারা প্রার্থী হওয়া এবং ভোটদানের সমসুযোগের জন্যে প্রার্থী হওয়ার পরে পুরো এই যে প্রচার প্রপাগান্ডার দায়িত্ব, যাতে টাকায় প্রভাবিত না হতে পারে, যাতে আপনার পেশি শক্তিতে প্রভাবিত না হতে পারে, প্রশাসনিক কারসাজি যাতে না করতে হবে, তার জন্য প্রশাসন ঢেলে সাজাবো, ঠিক আছে, কিন্তু টাকার খেলা এবং অন্যগুলোর জন্যে পুরো প্রচারের দায়িত্ব কেন নির্বাচন কমিশন নেবে না? তার মানে আমি বলতে চাইছি যে এইটা আমরা একটু খুশি হতাম এইখানে যদি উনি সুনির্দিষ্টভাবে বলতেন যে আমি নির্বাচন ব্যবস্থার সংস্কার করে এই ধরনের একটা নির্বাচনের জায়গায় যাব এবং অচিরেই নির্বাচন ব্যবস্থার সংস্কারের আলোচনাটা শুরু করব। তাহলে কিন্তু দেখবেন যে এইদিকে সংস্কার, অন্য জায়গায় সংস্কার করার কাজ, আর যে আলটিমেট যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে যে উনি আছেন সেইটা কিন্তু ভালোভাবে আমরা বুঝতে পারতাম। আমি আশা করব আজকে বন্যা পরিস্থিতি সেইটার মধ্য থেকে হয়তো এটা আসে নাই, কিন্তু পরবর্তীতে দ্রুততার সাথে রোডম্যাপের মধ্যে ওইটাকে তিনি প্রধান করেই কাজ করবেন, এবং সেক্ষেত্রে আমাদের যা করণীয় থাকবে এইখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাতে আবার এই ধরনের স্বৈরাচারী ব্যবস্থা ফিরে আসতে পারে এবং জনগণের ক্ষমতায়ন দৃঢ়তার সাথে আমরা আগামীতে কাজটা করতে পারি, সেই কাজটি আমরা করব। ওয়াহিদুজ্জামান, এখানে আমি যেটা কয়েকদিন যাবতীয় আমি এক্সপেক্ট করছি এবং আমি কয়েকজনকে বলেছিও যে আমার খুব ইচ্ছা ছিল যে এটা আমাদের বাক স্বাধীনতা হরণ করার একটা আইন আছে, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, তার আগে এটা আইসিটি ছিল। এটা কিন্তু একটা নির্বাহী আদেশেই তুলে দিতে পারে। এটা খুবই সহজ একটা ছোট্ট একটা কাজ, আর এটা এখনো হয়নি, তাই না? তারপর এই স্বৈরাচারী ব্যবস্থা যেন আর ফিরে না আসে সেটার জন্য কিন্তু বিএনপি 2022 সালে একটা রোডম্যাপ দিয়েছে এবং তাদের কিছু প্রস্তাবনা দিয়েছে 31 দফা। সেখানে বলা আছে যে একজন মানুষ পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা আমাদের প্রস্তাব। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আমরা বলেছি, যেটা প্রিন্স ভাই যেটা বললেন যে রেশিওর ভিত্তিতে সংসদ সদস্য, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, এটার চেয়েও কিন্তু এটা ভালো। কারণ কেন ভালো বলি না, কিন্তু এটা মানে আপনার দুটো বাইক্যামেরাল পার্লামেন্টও থাকতে পারে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনও থাকতে পারে, দুটোই হতে পারে। মানে এটা কিন্তু একটা হলে যে আরেকটা করা যাবে না তা কিন্তু না। না না না, ডেফিনেটলি না। আমি কেন বলি, এটা 1991 সালের একটা ঘটনা আমার খেয়াল আছে। আমি তখন ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ম্যাডাম মিরপুরে নমিনেশন দিতে গিয়ে বললেন এখানকার শক্ত কাউকে দেওয়া যাবে না, ডক্টর কামাল সাহেব দাঁড়িয়েছেন, উনাকে সংসদে দরকার আছে। দেখেন, একজন যোগ্য মানুষকে সংসদে আনার জন্য আমার এত চিন্তা করতে হবে কেন? তাহলে আমি যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে পারি, আমার যারা বুদ্ধিজীবী আছেন, আমার যারা স্কলার আছেন, তাদেরকে কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি, যারা নির্বাচন করে আসবেন না, হয়তো আসতে আগ্রহীও হবেন না। এই জিনিসটা কিন্তু আমরা চিন্তা করেছি এবং এই জিনিসটা আমরা অন্তর্ভুক্ত করেছি। তো এই বিষয়গুলো আছে, আমরা আশা করি যে উনি সংস্কার করবেন। আরেকটা বিষয় যেটা প্রিন্স ভাই অ্যাড্রেস করেছেন, এটা খুবই জরুরি, যে একজন সংসদ সদস্য, তার কাজ কিন্তু আইন প্রণয়ন করা, তার কাজ রাস্তাঘাট তৈরি করা না।
উনারা যেটা করেন যে উপজেলা চেয়ারম্যানের সাথে ওনাদের একটা কনফ্লিক্ট তৈরি হয়, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয়। আরেকটা হচ্ছে যে জেলা পরিষদ প্রশাসকগুলো তো নির্বাচনই হচ্ছে না এখনো পর্যন্ত কোথাও, জাস্ট একজনকে প্রশাসক বসিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিকভাবে, এইটাও যেন একটা সুরাহা হয়। আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে এই জেলা প্রশাসন, এই উপজেলা প্রশাসন, এগুলো থেকে যেন জনপ্রতিনিধিরা এগুলোতে যেন বেশি অংশগ্রহণ করার সুযোগ পান। তাদের মানে এটা পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, একটা ইনস্টিটিউশন পরিচালনাকে, আমি শাসন বলবো না, আমরা কেউ শাসক হতে চাই না, আমরা জনগণের সেবক হতে চাই, পরিচালক হতে চাই একটা প্রতিষ্ঠানের। এই পরিচালনার ক্ষেত্রে যেন তারা প্রশাসনের থেকে বাধা কম পান। যেটা আমি চাকরি করতে গিয়েও দেখেছি, বিভিন্ন সময় আমি দেখেছি যে জনপ্রতিনিধিরা অনেক সময় তারা বাধাপ্রাপ্ত হন কিন্তু প্রশাসনের কাছ থেকে। এইটা যেন একটা ব্যালেন্স নিয়ে আসা হয় এই নির্বাচন সংস্কারের মধ্যে। আমি এটাকে অবশ্যই অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। ওয়াহিদ, আবারও একটু আমি আগের জায়গায় যাই, যে ওই যে পারসেপশন যে একটা নির্বাচন হলে বিএনপি হয়তো এবারের মতো ক্ষমতায় আসবে এবং হয়তো একটা বড় ভিক্টরি নিয়ে আসবে, কিন্তু অনেক রকমের প্রশ্ন আছে। গত 15 বছর আমরা এই অভিযোগ শুনেছি, ক্ষমতায় যখন আপনারা ছিলেন তখনও এই অভিযোগ শুনেছি যে হাওয়া ভবন, দুর্নীতি, এইসব অভিযোগ। এবং তারপরে আমরা আওয়ামী লীগ আমলে আয়নাঘরের কাহিনী শুনলাম। সো জাতি আসলে এই হাওয়া ভবন আর আয়নাঘর থেকে কিভাবে মুক্তি পাবে? এবং বিএনপি ক্ষমতায় আসলে যে এগুলো হবে না তার কি গ্যারান্টি আছে আসলে? এবং আপনি বলছিলেন যে আপনাদের ওই যে 31 দফা রূপকল্প নানান কিছু বলছিলেন, কিন্তু ইতিহাস বলে যে আওয়ামী লীগ বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে যা যা লিখেছে ক্ষমতায় গিয়ে আসলে সেগুলোতে কেউ হাত দেয় না। যেমন আপনি উল্লেখ করলেন এই রকম একটা পপুলার গভর্নমেন্ট যদিও নির্বাচিত নয়, তারাও সাইবার সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কোনো কথা বলে না। বলেছেন দুই একজন যারা দায়িত্বপ্রাপ্ত, তারা চাইলেই সেটা করতে পারতেন, কিন্তু এখনও কিছু করেননি। স্পেশাল পাওয়ার অ্যাক্টের কথা আওয়ামী লীগ এবং বিএনপির অনেক নির্বাচনী ইশতেহারে ছিল, অনেক এরকম বহু কিছু ছিল যে আসলে নির্বাচন করে জিতে টিতে আর ইশতেহারের পৃষ্ঠা উল্টে কেউ দেখেননি বলি আমাদের কাছে মনে হচ্ছে। মেবি আমরা ভুল তো বলা যাবে না, মেবি আসলে ক্ষমতায় থাকলে কি করতে হয়, কিভাবে চলতে হয় সেটা আমরা হয়তো সাধারণরা বুঝি না, কিন্তু যারা আপনারা রাজনীতি করেন তারা হয়তো বেশি বোঝেন। কিন্তু আপনি আমাকে একটু বোঝান যে এটার গ্যারান্টিটা কি আসলে হবে না যে? আচ্ছা, এখানে আমি খুব ইন্টারেস্টিং কথা আপনি বলেছেন। অনেক সময় যেটা করা হয় কি, ট্যাগ লাইন দেওয়া হয়, যেমন বিএনপি জামাত, এটা ট্যাগ লাইনটা দিলে হয় কি, জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে একসাথে যৌথ আন্দোলনে ছিল, একসাথে জোটে ছিল, সরকার বিরোধী আন্দোলনের জোটে ছিল। আওয়ামী লীগ জামাত বা জামাত আওয়ামী লীগ এটা কিন্তু বলা হয় না। হ্যাঁ, তো এখন এই ট্যাগলাইনের একটা অংশ আমি দেখলাম রিসেন্টলি যে আয়নাঘর আর হাওয়া ভবনকে এক করে দেখা হচ্ছে। দেখেন, আমি ওই সময় সরকারি চাকরি করি, আমাকে একদিন, আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে যোগ দিয়েছি। আমাদের এক সিনিয়র সাংবাদিক ভাই ছিলেন, আছেন, উনি এখন জীবিত অবশ্যই, নুরুল ইসলাম ভাইয়া ছোটন ভাই, উনি আমাকে হাওয়া ভবনে প্রথম নিয়ে যান। তার আগে কিন্তু হাওয়া ভবন সম্পর্কে আমিও অনেক কিছু শুনেছি, এবং উনি আমাকে দেখালেন যে আসলে এখানে কি হয়। ওইটা ছিল একটা মানে ওই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার আগে, উনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, উনার একটা অফিস ছিল, এবং ওখান থেকে নির্বাচন পরিচালনা করা হয়েছিল। যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ওখানে পুরো দেশের সব নেতাদের মানে কন্ট্যাক্ট নাম্বার আছে, বায়োডাটা আছে। ওইটা কিন্তু এখনো কাজে দিচ্ছে। যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় মুহূর্তের মধ্যে একজনকে ফোন করে সাথে সাথে থামায় দিচ্ছেন, বা কোনো একটা জায়গায় পাঠাচ্ছেন, ওখানে যাও, ওখানে একটা ঘটনা ঘটছে, এটা উনি কিভাবে পাঠাচ্ছেন, কারণ ডাটা বেসটা আছে আমাদের কাছে। এইটা ছিল। আরেকটা হচ্ছে ওইখান থেকে মনিটর করা হতো যে আমাদের এমপি মহোদয় বা মন্ত্রী মহোদয়রা বা ওনাদের সন্তানরা বা ওনাদের আত্মীয় স্বজনরা কোথায় কি করছেন। এইটাকে আমি তো মনে করি যে বিএনপি হাওয়া ভবন তৈরি করেছিল, যদি ওটার নাম ছিল বিএনপির বনানী কার্যালয়, চেয়ারপারসনের কার্যালয়, ভবনটার নাম ছিল হাওয়া, এই কারণে হাওয়া ভবন হিসেবে সবাই এটাকে বলতো। আমি তো মনে করি এটার দেখা দেখেই সম্ভবত আওয়ামী লীগ সিআরআই করেছিল। একটা গবেষণা প্রতিষ্ঠান তো প্রয়োজন আছে, একটা পার্টিকে সাপোর্ট দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠানের তো প্রয়োজন আছে, এবং আমি মনে করি এরকম প্রতিষ্ঠান বিএনপির আবারও করা প্রয়োজন সরকারে যাওয়ার পর। কিন্তু এই সব প্রতিষ্ঠান, যেমন আপনি সিআরআই এর কথা উল্লেখ করলেন, বা হাওয়া ভবনকে আপনারা আসলে সেই অর্থে গবেষণা প্রতিষ্ঠান হিসেবে
জনমনে প্রতিষ্ঠিত করতে পারেননি, যেটা এখানে আপনারা গবেষণার কাজ করেন। এবং এই ধরনের গবেষণা প্রতিষ্ঠান আসলে কতটা, যেটা সরকারের প্রতি লয়াল থাকে বা দলের প্রতি, তাদের পক্ষে আসলে প্রকৃত গবেষণা করা কতটা সম্ভব হয়, সেটাও একটা বড় প্রশ্ন। এবং সিআরআইকে তো আমরা দেখলাম আসলে প্রোপাগান্ডা মেশিন হিসেবেই তারা কাজ করছে। একদিকে প্রোপাগান্ডা, অন্যদিকে অন্যের বিরুদ্ধে কার চরিত্র কীভাবে হরণ করা যায়, সেই কাজেই তারা ব্যস্ত ছিল। এর বাইরে তারা কোনো কন্ট্রিবিউশন সরকারের জন্য বা আওয়ামী লীগের জন্য রেখেছে বলে মনে হয় না। আর না, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি প্রোপাগান্ডার মধ্যেই থাকতাম, তাহলে তো হাওয়া ভবন সম্পর্কে, সরকার সম্পর্কে যে অনেক পজিটিভ প্রোপাগান্ডা বিএনপি আমলেই হতো, তাই না? বিএনপি আমলেই আপনি দেখেন সবচেয়ে বেশি প্রোপাগান্ডাটা আসলে খুব কাজে দেয় না। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে আপনি যতই, না না, সেটা তো আওয়ামী লীগের ক্ষেত্রে কাজে দেয়নি আর কি। মানে রেটরিক আর রিয়ালিটি তো কত ডিফারেন্ট, সেটা তো আমরা আওয়ামী লীগ প্রমাণ করে আরেকবার দেখালো যে আমরা তো বহু কিছু শুনেছি, কিন্তু না না, এই হাওয়া ভবন সম্পর্কে যত যত অভিযোগ, যত প্রতিবেদন প্রথম আলো ওই সময় করেছে, ডেইলি স্টার করেছে, বিভিন্ন পত্রপত্রিকা করেছে, আপনি জিল্লুর ভাই দেখেছেন, আপনারা প্রিন্স ভাই আপনারাও দেখেছেন, কোনো একটা অভিযোগ কি আওয়ামী লীগ সরকার বা ওই 111 সরকার প্রমাণ করতে পেরেছে? কয়টা মামলা হয়েছে দেখেন তো। যেমন ধরেন, আরেকটা প্রশ্ন আমি এই কথা সূত্র দিয়ে আলোচনা করতে চাই যে না, আপনাদের সরকারকে খাম্বা চোর, খাম্বা সরকার বা এইভাবে বলা হচ্ছে, আপনারা এটা কিভাবে অ্যাড্রেস করবেন? এবং বিদ্যুৎ খাতে লুটপাট, অনেক কথা, সেইটা আমরা তত্ত্বাবধায়ক, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার থেকে শুনেছি। আপনার দলের বা অ্যাক্টিং চেয়ারপারসনকে দুর্নীতির বরপুত্র বলা হচ্ছে এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলমান। এই মামলা চলমান থাকবে কিনা সেটাও একটা প্রশ্ন। মানে আপনারা ক্ষমতায় গেলে বা এই সরকারের কাছে আপনারা কি চান, সেটাও আমরা একটু বুঝতে চাই সাধারণ জনগণ হিসেবে। আচ্ছা, অনেকগুলো আমি বলেছি যে অনেক অভিযোগ ছিল, তাই না? সেই অভিযোগগুলো থেকে একটা মামলা হয়েছিল, সেটা হচ্ছে ওনার বন্ধুর ক্রেডিট কার্ডের নিয়ে সিঙ্গাপুরে গিয়ে শপিং করেছেন, তারপরে সেটা এসে আবার উনি কিন্তু এটা আবার পরের বছরের কি বলে ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়ে দিয়েছেন যে এটা আমি আমার বন্ধুর কাছ থেকে আয় আসছিল, এটা ফেরত দিছি। এখন এইটা নিয়ে মামলা যখন হলো, মামলায় নিম্ন আদালত থেকে কিন্তু উনি খালাস পেলেন। খালাস পাওয়ার পর ওই আইনজীবীর অবস্থাকে, মানে ওই বিচারকের অবস্থা আপনারা দেখেছেন নিশ্চয়ই, তাকে পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে। এরপরে মানে উনার বিরুদ্ধে মানে আর কোনো মানে এই ধরনের দুর্নীতির মামলা কিন্তু হয়নি। শেষ যেটা আরেকটা যেটা হয়েছে, সেটা তো উনি আর উপস্থিত হইতে পারেননি। আর ওই যে একটা, যখন আপনি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছেন যে এখানে যদি মানে সুবিচার করার চেষ্টা করো, তাহলে তোমাকে কিন্তু দেশ ছেড়ে যেতে হবে। এখন সেই মামলাগুলো আমরা তো চাই যে মামলাগুলো চলুক, বিচারকরা নথিপত্র দেখে রায় দিন। যেমন 21শে আগস্ট গ্রেনেড হামলার যে মামলা, আপনারা, আমি পুরো মামলার এই রায় যেটা 1100 পৃষ্ঠা পড়েছি, এটা আমি অনুরোধ করব আপনারা পড়েন, অনলাইনে এটা দিয়ে দেওয়া দরকার, এটা সবার পড়া উচিত। এটা যে কি পরিমাণ গোজামিল দেওয়া হয়েছে, যে মুফতি হান্নান এই করেছে, অমুক জায়গায় যে মিটিং করেছে, মিটিং এর ডেট নাই, কত তারিখে মিটিং করেছে এটা যদি বলেন, তাহলে ওখানে যেহেতু মন্ত্রীর নাম বলেছে, ওখানে অনেক অনেক বিখ্যাত লোকের নাম বলেছে, তাদের স্কেডিউল আপনি পত্রিকা থেকে খুঁজে বের করতে পারবেন। এই কারণে দেখবেন যে কোনো নাই, এই মুফতি হান্নানকে ক্রস করার একটা সুযোগ দেওয়া হয় নাই, তার আগে তাকে ফাঁসিতে ঝুলাই দেওয়া হয়েছে। এই ধরনের আদালতকে যেভাবে মোল্ড করেছেন, শেখ হাসিনা নিজে মুখে স্বীকার করেছেন যে খালেদা জিয়াকে আমি সিদ্ধান্ত নিয়েছি ক্যান্টনমেন্ট থেকে বের করে দেব, ক্ষমতা এসে বের করে দিয়েছি। আচ্ছা, বের করে তো দিলে আদালত, তাহলে নিশ্চয়ই উনি আদালত দিয়ে এই কাজটা করেছেন। কারণ সেই আদালত, উনার ওই আদালত, একটু আগে আমরা যেটা সমালোচনা করলাম, সেই আদালতের উপরে কি আমরা ভরসা রাখবো? আমরা তো চাই এগুলো ন্যায় বিচার হোক, কিন্তু আমরা চাই একটা সুষ্ঠু বিচার ব্যবস্থার মাধ্যমে এটা ন্যায় বিচারটা হোক। এই যে এইভাবে এর আগে আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে আদালতে হাজির করেছে, হ্যারাস করেছে, এখন আবার আওয়ামী লীগের উপর যে হ্যারাসমেন্ট হচ্ছে, আমরা এটাও চাই না। আমরা চাই যে সুষ্ঠু বিচার হোক, এবং আমরা সবসময় এটাকে ফেস করতে রাজি আছি। আপনি খেয়াল করে দেখবেন, যখনই নিউজগুলো প্রথম আলোতে এসেছে, ডেইলি স্টারে এসেছে, কেউ কি কোনো বিএনপির নেতাকর্মী কি হামলা করতে গেছে? একটা কিছু পাবেন না। শিশির ভট্টাচার্য দেখেন কত কার্টুনে গেছে,
উনি নিজেই এক জায়গায় স্বীকার করেছেন যে আমার মনে হতো যে বিএনপির লোকজন আমাকে ই করবে, কিন্তু কেউ কিছু করে নাই। এটি বাস্তবতা। দুর্নীতির অভিযোগ দেখেন, মোশাররফ সাহেব উনি যখন নাকি জ্বালানি মন্ত্রী ছিলেন, খনিজ সম্পদ মন্ত্রী, উনি নাইকোর কাছ থেকে একটা গাড়ি গিফট নিয়েছিলেন ওনার অফিসিয়াল ইউজের জন্য। মানে বিষয়টা এরকম যে সাধারণত মন্ত্রীরা গাড়ি পান পরিবহন পুল থেকে সরকারের, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে মন্ত্রীরা কোনো প্রজেক্টের একটা পাজেরো আছে, ওই পাজেরোটা ইউজ করেন। ওই সময় ছিল এই পদ্ধতিটা। তো ওই রকমই একটা প্রজেক্টের জন্য নাইকো একটা গাড়ি গিফট করেছিল। এটা নিয়ে নিউজ হওয়ার পর বেগম খালেদা জিয়া কিন্তু তাকে রিজাইন করাইছিলেন। আপনাদের খেয়াল আছে কি, ওনাকে যে পদত্যাগ করতে বললেন এবং উনি পদত্যাগ করলেন। তো বিএনপি তো যখন সরকারে ছিল তারা তো এই ধরনের জিরো টলারেন্স নিয়ে তারা চলেছে, তাই না? এখন আওয়ামী লীগ আন্দোলন দুর্নীতি করেছে, সব বিএনপি দুর্নীতি করবে এসে, এইটা তো আসলে ভবিষ্যতে আপনি দেখেন। আমরা তো চেষ্টা করি যে এটা যেন না। ধন্যবাদ। আমি আসছি আবার আপনার কাছে। সো ফাইনাল রাউন্ড, মিস্টার রুহিন হোসেন প্রিন্স। না, আমি যে বিষয় নিয়ে এখন আলোচনা হচ্ছে একটু তো মন্তব্য করাই দরকার। দেখুন, প্রথমত হচ্ছে যে দুর্নীতির কথাটা, দুর্নীতির প্রধানত আর্থিক দুর্নীতি। আর্থিক দুর্নীতির মধ্যে আমরা একটু সহজবোধ্য ভাষায় বলি যে একটা হচ্ছে যে আপনি যদি তলাটা ফুটার জায়গায় রাখেন তাহলে অনিবার্যভাবে চলতে থাকবে। মানে কোন ব্যবস্থায় আপনি করছেন, অনুপার্জিত আয়, এইটার যদি সুযোগ থাকে, ভোগ করার সুযোগ থাকে, আমার সংবিধানে কিন্তু নাই, তাহলে কিন্তু এটা চলমান থাকবে। তাহলে এই জায়গায় এটা একটা অর্থ ব্যবস্থার উপরে নির্ভর করে, সেটি একটি দিক, এটা আর্থিক। একটা দুর্নীতির আমরা একটু দেখি আইনি দুর্নীতি। আপনি কথার কথা এই কাপ এখানে একটা টেন্ডারের নামে এটা দামি লোয়েস্ট 10,000 টাকা করলেন, আপনি কিন্তু আইনি করে ফেললেন। একটা দুর্নীতি থেকে নীতির দুর্নীতি, যে আপনি কোন নীতিতে চালাবেন সেই নীতিটা এমন করলেন যা আলটিমেটলি আমার দেশ এবং জনগণকে ক্ষতি করলো। তাহলে এইটা কিন্তু পুরো একটা নৈতিক মানে কি বলে নীতির বিষয়, কোন নীতিতে চলবে। যেমন আমরা বুঝি, যদি আপনি মুক্ত বাজারের নামে লুটপাটের ধারাটাকেই প্রধান করেন, অর্থনীতির ওই অবস্থাটা যদি রক্ষা করেন, তাহলে কিন্তু আপনি এটা কমাইতে পারবেন না। আপনি যদি হয় যে ব্যবসা বাণিজ্য সবই ব্যক্তিগত সম্পর্ক, গোষ্ঠীর সাথে সম্পর্ক, ক্ষমতাসীনদের সম্পর্ক থাকলে করা যায়, স্বচ্ছতার জায়গা নেই, তাহলে কিন্তু মানে এটা চলতে থাকবে। তাহলে ওই ফুটা বন্ধ একটা জরুরি কাজ বলে আমাদের কাছে মনে হয়। আমাদের কাছে মনে হয়, দেখেন হাওয়া ভবন, হ্যাঁ হাওয়া ভবনের বিরুদ্ধে তো আমরাও সংগ্রাম করেছি, কারণ এরপরে বিএনপির ওই সময় যে ক্ষমতায় আসলো, ওই সময় দুর্নীতি তার অন্যান্য বিষয়ে তো সংগ্রাম করেছি। প্রধান অভিযোগ দুইটা ছিল, একটা হচ্ছে এইখানে বসে দুর্নীতি বলতে কমিশন সহ নানা ধরনের ঘটনা ঘটে, আর একটা হচ্ছে সচিবালয়ের যে ক্ষমতা পাল্টা এখানে একটা ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু অস্বীকার করতে পারেন তারা। তাই এই জায়গাটাকে দূর করার সাথে কিন্তু আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে যে হোক কিংবা না হোক, যেটা ওয়াহিদুজ্জামান জাস্টিফাই করতে না, সেটা আমরা সেটা হতে পারে, পারসেপশন 100% পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে। আপনি তারপরে যে খাম্বার কথা বললেন, যেমন এই আমলে আমরা যেটা বলতাম যে ওই আমলে খাম্বা ছিল, লাইন নাই, এই আমলে লাইন আছে, ওই অর্থে তার ডিস্ট্রিবিউশনের জায়গা নাই। মানে এইগুলো হয় কি, ওই যে বললাম যে আপনি কাগজে কলমে আপনি যদি কমিশন মানে কি বলেন যে কোনো একটা বিদেশি আসলো, তাদের কথায় আপনি শুনে কাজটা করলেন, প্রজেক্ট হলেই নানাভাবে তার সুবিধাভোগী কোনো একজন হয় না, অনেক কিছু হয়, সেই জায়গাটা করেন, তাইলেই সংকট। তাহলে এই ধরনের সংকটগুলো দূর করার জন্য আমরা মনে করি কোন দল কোন ব্যবস্থাটা কায়েম করবে সরকারে, সেইটাই হচ্ছে প্রধান ব্যাপার। আপনি যেমন একাধিকবার আজকেও এখানে বললেন, আগেও বা মানুষের পারসেপশন হয় এরকমই আছে, আমি অস্বীকার করছি না, যদি কাল পরশু নির্বাচন হয় তাহলে হয়তো বড় দল বিএনপি আসবে, কিন্তু আমি তো বলি যে সংস্কারের যতটুকু আলোচনা করছি বা নির্বাচনে যদি ভোটে দাঁড়ানো, ভোট দেওয়ার সমসুযোগ থাকে, ওই যে টাকার খেলাসহ যা বললাম এটা বন্ধ করার সুযোগ থাকে, তা আমি তো মনে করি যে বাংলাদেশের 53 বছর এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাদের শাসন তো দেশবাসী দেখছে। তাহলে নীতিনিষ্ঠ শক্তি, বাম গণতান্ত্রিক শক্তি, তারা তো আছে, দীর্ঘ লড়াই করছে, তারা হয়তো চোখের সামনে অত বড় ভোটে আসে নাই। আমরা বলি যে আমরা আন্দোলনে যত চ্যাম্পিয়ন হইতে পারি, ভোটে তত চ্যাম্পিয়ন হইতে পারি না, সেটা শুধু আমরা বুঝি না। কাঠামোগত সংস্কারের মধ্যে দিয়ে হবে না, সেটার জন্য জনগণের হৃদয়ে ঢুকতে হবে এবং মনস্তত্ত্ব। আমি সেটা বলছি, যদি আমরা সময়টা পাই, আমরা যদি সময় পাই, তাহলে তো আমরা যদি এরকম একটা ভালো ভোটের জায়গায় আসি, তাহলে তো সেটা আমরাও আসতে পারি। আমি বলছি যে এগুলো নির্ভর করবে যে এখন আমরা কতটুকু, এই যে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে আসছে, সেটা আমার একটু রিপিট করা উচিত। কালাকানুন বাতিল কেন দেরি হচ্ছে? আপনি মানবাধিকার রক্ষার কথা বলবেন, আপনি যদি কালাকানুন বাতিল না করেন তা তো করতে পারবেন না। তাহলে এই ধরনের ইমিডিয়েট কতগুলো কাজ করে মানুষের মনকে যদি উন্মুক্ত করে দেওয়া যায়, এবং যদি এটা করে দেওয়া যায়
যে এইখানে একটা উন্মুক্ত ব্যবস্থায় মানুষ তার স্বাধীন সক্রিয়ভাবেই সব কিছু করতে পারবে এবং কখনো ভিকটিম হবে না কারোর দ্বারা, কোনো রাজনৈতিক দলকে দ্বারা, ক্ষমতাসীনদের দ্বারা। তাহলে কিন্তু দেখবেন মানুষ একটা নতুন শক্তিতে বলীয়ান হয়ে উঠছে। আমরা বামপন্থীরা বা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মুক্তিযুদ্ধের ধারাকে ঠিক রেখে সেই জায়গাটা করতে চাই বলে মনে হয়। এটা মনে রাখা দরকার। এই যে সরকার তার স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী প্রবণতা মানে রক্ষা করার জন্য তারা কিন্তু মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করছে, বঙ্গবন্ধুকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। কিন্তু সেই ঢালকে তাকে মানে কি বলে যে ওইটা করতে দেওয়া যাবে না, আর কাউকে কাউকে ঢাল হিসেবে ব্যবহার করে এটা করতে দেওয়া যাবে না। কিন্তু প্রকৃত চেতনা, সেই চেতনাকে যদি আমরা সমুন্নত রেখে কাজটা করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশে দেখবেন, আমার ধারণা আগামীতে, আমি একটু আগাম মন্তব্যটা হয়তো ঠিক হয় না কিন্তু করছি, এককভাবে যে ক্ষমতায় যাওয়ার কথা বলছেন, যদি আমরা ন্যূনতম একটা সংস্কারের কাজের কাজটাও করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশ হয়তো সেই রকম জায়গায় যাবে না, নতুন একটা প্রবেশ করবে। সেই প্রবেশ হবে যে জনগণকে বাইপাস করে কোনো কিছু করলেও সেটার স্থায়ী রূপ লাভ করবে বলে আমার কাছে মনে হয় না, এবং সেই ধারাতেই আমরা দেশটাকে অগ্রসর করার জন্য প্রচেষ্টা গ্রহণ করছি। জি, জাস্ট 30 সেকেন্ডসে যদি বলেন যে প্রফেসর ইউনূস তার বক্তব্যে কালকে বলেছেন যে একটা বিষয়ে, আমি ওনাকেই কোট করছি, সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে, এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদেরকে বিদায় দিবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নেই, আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই, আমাদের উপদেষ্টা মণ্ডলী এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করছে। সো কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দিবেন। মানে এখান থেকে কি বার্তা পাওয়া যাচ্ছে বা আপনার এর জবাবে আপনি কি বলবেন? 30 সেকেন্ড। আমি পজিটিভ ভাবে নিয়েই কথাটা বলি, কারণ টোটালিটিতে অন্য জিনিস তো, শুধু এইটাই ওনার এই কথাকে আমি পজিটিভ ধরেই এখনো আগাতে চাই যে উনি নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা শুরু করুক, রাজনৈতিক দল সহ অন্যদের এইটা করতে যতটুকু সময় লাগে, আর ন্যূনতম এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের ধারা সূচনা করতে যতটুকু লাগে সেই কাজটা করে যদি নির্বাচনের দিকে যান তাহলে সবাই ওনাকে স্যালুট। মিস্টার এ কে এম ওয়াহিদুজ্জামান, আমরা একেবারে শেষ প্রান্তে খুব ছোট্ট করে আপনার ক্লোজিং রিমার্কস, এবং একই সঙ্গে আমি একটু আবার মিডিয়ার প্রসঙ্গটাতে আনতে চাই, আপনি কিছুটা বলবার চেষ্টা করছিলেন সেই সূত্র ধরে, বিএনপি যদি ক্ষমতায় কখনো যায়, রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, জনগণ দেয়, তাহলে বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণ নিশ্চিত করবে কিনা, গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী কোনো আইন কানুন বাংলাদেশে থাকবে না, কখনো পিআইডি থেকে, কখনো প্রাইম মিনিস্টারের অফিস থেকে, কখনো আপনাদের কোনো ভবন থাকলে সেই ভবন থেকে, কিংবা কোনো গোয়েন্দা সংস্থা থেকে কোনো মিডিয়াকে কখনো ফোন করা হবে না যে এটা করতে হবে, ওটা করা যাবে না, এটা একে ডাকা যাবে, ওকে ডাকা যাবে না, সেটা হবে কিনা? মানে গণমাধ্যমের একজন হিসেবে আমি এই গ্যারান্টি চাই পাবলিকলি আপনারা সেটা বলুন। বিএনপি ইতিমধ্যেই এটা ঘোষণা করেছে যে তারা অতীতেও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নাই বা ভবিষ্যতেও না, অতীতে হয়তো আওয়ামী লীগের মাত্রায় করেনি, কিন্তু একদমই যে করেনি, যেই কারণে আমি অনেকগুলো কথা বললাম যে পিআইডি থেকে ফোন আসবে না, প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন আসবে না, কোনো ভবন থেকে প্রাইম মিনিস্টারের বা কোনো বিশেষ ব্যক্তির কোনো প্রেস সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি ফোন করবে না, হয়তো প্রাইম মিনিস্টার জানেনও না বা কোনো ভবনের প্রধান কর্তা জানেনও না, কিন্তু এটা করে তো আসলে সবাই তার এটা চেক করতে পারে না। ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন, মোশতাক ভাই যে ইন্তেকাল করলেন, মোশতাক ভাই অ্যারেস্ট হয়েছেন কিন্তু ওই চৌধুরী নাফিস শরাফতের একটা কার্টুন কিশোর এঁকেছিল সেই কারণে, তাই না? তো এই যে রাষ্ট্রের ভেতরের রাষ্ট্র, ঠিক আছে, এই যে অলিগার্ক, এই জিনিসগুলো বিএনপি করবে না। আর কিছু সংস্থা যারা আছে এই ধরনের ফোন টোন করে, বিএনপি তো আর স্পষ্ট করে দিয়েছে যে এই ধরনের কোনো কাজ বিএনপি করতে দেবে না। আরেকটা কথা যেটা আমি ওই সময় বলতে পারিনি, সেটা একটু শেষ করি যদি সম্ভব হয়, একটু রাখবেন। 2 মিনিট সময় আপনার জন্য ম্যাক্সিমাম। ওকে, সেটা হচ্ছে এই যে খাম্বা বিষয়টা, আমি আপনার সাথে কথা বলতে বলতে আমি একটু গুগল করে আরইবির ওয়েবসাইট থেকে কিছু জিনিস তথ্য পেলাম। সেটা হচ্ছে 2002, 2003, 2003, 2004 এবং এই সময়ে খাম্বা লিমিটেডের কোনো নাম নাই, কিন্তু অনেক কেনা হয়েছে, কি বলে, পিলার কেনা হয়েছে, বৈদ্যুতিক খুঁটি কেনা হয়েছে। যেমন 2003-04 সালে কেনা হয়েছে 214 কোটি টাকার খুঁটি, এখানে খাম্বা লিমিটেডের নামই ছিল না।
2004-05 সালে আমি দেখতেছি খাম্বা লিমিটেডের নাম আছে, কিন্তু 2004-05 সালে খুঁটি কেনা হয়েছে 194 কোটি টাকার। এর মধ্যে জেমকন গ্রুপ 87 কোটি, আর খাম্বা লিমিটেড 29 কোটি, কনফিডেন্স 27 কোটি, কনটেক 21 কোটি, রয়্যাল গিফট। তার মানে হচ্ছে বিশাল, মানে অর্ধেকেরও বেশি কিন্তু কেনা হয়েছে জেমকন থেকে, কাজী শাহেদ সাহেবের যেটা মালিকানাধীন। 2005-06 সালে 127 কোটি টাকার খুঁটি কেনা হয়েছে, তার মধ্যে জেমকন 68 কোটি, আর খাম্বা লিমিটেড 25 কোটি, কনফিডেন্স 25 কোটি। এই যে দেখেন, জেমকন, কনফিডেন্স এগুলো কিন্তু একই মালিকের। তো সবচেয়ে বেশি খুঁটি বিক্রি করলো হচ্ছে কাজী সাহেবের জেমকন গ্রুপ, কনফিডেন্স গ্রুপ, আর নাম হচ্ছে খাম্বা লিমিটেডের। খাম্বা লিমিটেডের মালিক তারেক রহমান সাহেব না, তাহলে উনার নামের সাথে এই খাম্বা বসিয়ে যে আমাদের প্রতারণাটা চালান, এটা তো আসলে একটা ইনজাস্টিস। এইটাই কিন্তু আমরা কিন্তু মিডিয়ার কাছ থেকে এইটা প্রত্যাশা করি যে তারা এটা বলবেন, ঠিক আছে? আমরা তো বলবোই না, আমরা তো এটা তাদেরকে করার কোনো চাপই দেব না। আমরা বরঞ্চ মিডিয়ার কাছ থেকে আশা করব তারা যেন আমাদের প্রতি এই অবিচারটা না করে। অবিচার যদি করেও মিডিয়া, সেটাও আপনাকে সহ্য করতে হবে। রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র ক্ষমতায় থাকলে যদি চাই, এখানে কিন্তু উনি কেনার কথা বলেছেন, আমি একটু বোঝার জন্য বলি। আসলে কেনাটা না হয়েছে যে ওইখানে অনেক খুঁটি দেওয়া হয়েছে, কিন্তু তার খুঁটির জন্য যে লাইন লাগে সেইটাকে তৈরি ছিল না। সুতরাং ওই খুঁটির ওই টাকাটাই অপচয় বলেন বা দুর্নীতির জায়গায় বলেন, ওইটা বলা হয়েছে। খাম্বার কথাটা ওই কারণে এসেছে, অন্য কোনো কারণে না। প্রিন্স ভাই, সেটাও যদি হয় তাহলে তো কাজী শাহেদের নাম আসা তো, সেটা তো অনেক ধন্যবাদ মিস্টার এ কে এম ওয়াহিদুজ্জামান এবং মিস্টার রুহিন হোসেন প্রিন্স আমাদের সঙ্গে কথা বলবার জন্য। দর্শক, আমার অতিথিরা বললেন তাদের আকাঙ্ক্ষা, তাদের অঙ্গীকার সবটাই তারা প্রকাশ করলেন, এবং আমরা চাইব শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেগুলো প্রায়োগিক রূপও আমরা দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস গত সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, এবং এটা তো মানতেই হবে, এবং আমরা সবাই জানি বিশ্বজুড়েই স্বীকৃত যে তিনি চমৎকার কথা বলেন, চমৎকার বক্তৃতা করেন, মানুষকে সহজেই তার কথা দিয়ে আকৃষ্ট করতে পারেন। কিন্তু আজকে আমার এই রাজনৈতিক অতিথিদের সঙ্গে বক্তব্য এবং তার বক্তব্যকে যদি একসঙ্গে বিলাই, তাহলে এটা আসলে নিশ্চিত ওনাদের কী করতে হবে যে তারা আসলে কতদিন দায়িত্ব পালন করতে চান, রোডম্যাপটা আসলে কী, একটু পরিষ্কার করে জনসমক্ষে বলতে হবে। এবং সেটা যদি করতে না পারেন বা তাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, সেটা তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়ালগ শুরু করে, সংলাপ শুরু করে তার মধ্য দিয়ে করতে হবে। এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশনকে সংস্কার করা হবে, এবং আদর্শ নির্বাচন এর জন্য নির্বাচন কমিশনকে সবসময় প্রস্তুত রাখতে হবে। আরেকটি কথা তিনি বলেছেন যে ছাত্ররা তাদেরকে এনেছে, ছাত্ররা চাইলে তারা চলে যাবেন। আমি মনে করি যে এটাও কতটা সমীচীন হবে কারো মুখের কথা চলে যাও, যদি না তারা বড় ভুল করে। তার চাইতে বড় কথা হচ্ছে যে তাদেরকে আসলে ঠিক করতে হবে নির্বাচনটা আসলে কবে হবে, কতদিন তারা ক্ষমতায় থাকতে চান। নানান চাপ থাকবে, কেউ বললেই ক্ষমতা থেকে চলে যেতে হবে সেটা নয়, যদি না সেটা ন্যায্য হয় ততক্ষণ পর্যন্ত তারা নিশ্চয়ই থাকতে পারেন। কিন্তু একটা রোডম্যাপ, একটা কমিউনিকেশন সকল স্টেক হোল্ডারদের সঙ্গে, এবং সেই সঙ্গে নির্বাচনটা কবে হবে সেটা তাদেরকে আসলে নিজেদের দিক থেকেই খুব দ্রুত বলতে হবে। অন্যদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তারা সেটা করতে পারেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।